নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি শিলিগুড়ি করিডোরে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ মহড়া শুরু করেছে, যার নাম দিয়েছে এক্সারসাইজ তিস্তা প্রহার। সম্প্রতিকালে বাংলাদেশের কিছু নেতা তারা বলছে যে ভারতের চিকেন নেককে দখল করে উত্তর পূর্ব ভারতকে ভারতের মেন ভূখণ্ড থেকে আলাদা করে দেবে। আর এই সময় ভারতীয় সেনার এই এক্সারসাইজ তিস্তা পাহাড় বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। এই মহড়াটা এমন একটা সময় করা হয়েছে যখন ভারতের মধ্যে সবার একটাই প্রশ্ন হচ্ছে যে ভারত কি থ্রি ফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত। থ্রি ফ্রন্ট মানে হচ্ছে তিন দিক থেকে যুদ্ধ। আমরা দেখছি যে আমাদের তিন দিক থেকে শত্রু আছে, একদিকে চীন, একদিকে পাকিস্তান এবং একদিকে বাংলাদেশ। কিন্তু সম্প্রতি অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা পুরো দেশের সামনে প্রমাণ করে দিয়েছি যে পাকিস্তানের থেকে ভারতীয় সেনা বহুগুণ শক্তিশালী। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সেনা পুরোপুরি ভাবে ক্ষমতা ব্যবহার করেনি, কারণ ইন্ডিয়ান নেভি এখনো পর্যন্ত অ্যাক্টিভই হয়নি। কিন্তু যদি ভারতীয় সেনা অ্যাক্টিভ হয়ে যেত তাহলে পাকিস্তানের কি অবস্থা হতো সেটা একবার ভেবে দেখুন। কিন্তু এখন বর্তমানে এটা কোনো গল্প করার সময় নয়, কারণ হচ্ছে এই সময় ভারতের প্রতিবেশী দেশ ভারতকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করে চলেছে। আর এখানে তারা টার্গেট করতে চাইছে ভারতের ভৌগোলিক দুর্বলতাকে লক্ষ্য করে। প্রধানত আমি এখানে শিলিগুড়ি করিডোরের কথা বলছি, যেটাকে আমরা চিকেন নেক্স বলে থাকি। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ তিন দিক থেকে ভারতের উপর যদি অ্যাটাক শুরু করে তাহলে আমরা তখন কি করব? তখন আমরা শিলিগুড়ি করিডোরকে কিভাবে রক্ষা করব? আর এটার প্রধান উত্তর হচ্ছে এই এক্সারসাইজ তিস্তা প্রহার। এই যুদ্ধ মহড়াটি সম্প্রতি কিভাবে করা হয়েছে তার ছবি সামনে এসছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত ব্যবহার করেছে উন্নত মানের ড্রোন, রোবট, মিসাইল সহ বিভিন্ন ধরনের নতুন প্রজন্মের এবং নেক্সট জেনারেশন অস্ত্র। এই এক্সারসাইজের মধ্যে ভারত সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেছে, কোনো কিছুই পুরনো ব্যবহার করেনি। আর এই মহড়াটা ভারত করেছে বিশেষ করে শিলিগুড়ি করিডোরে। এই অবস্থানটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিকে। এই এলাকাটার নাম হচ্ছে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ। এখানে আপনি ভাবছেন যে তিস্তা, এই এক্সারসাইজের নাম তিস্তা প্রবাহ কোথা থেকে আসছে? তিস্তা হচ্ছে একটা নদী, যেই নদীটার প্রধান উৎস হচ্ছে সিকিমের মধ্যে, তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যে যায়। বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিশে সেটা বাংলাদেশের মধ্যে জল সরবরাহ করে। বাংলাদেশে এই তিস্তা নদী জল ব্যবহার করে কৃষি সহ নানা কাজে। সুতরাং এখানে তিস্তা নদী যতটা বাংলাদেশের ঠিক ততটাই ভারতের। এখানে আসলে আপনি যদি দেখেন অনেকবার বাংলাদেশ এই তিস্তা নদীর জল বন্টনকে নিয়ে অনেকবারই ভারতের সঙ্গে বিরোধ করেছে। সম্প্রতি আমরা দেখেছি যে 2024 সালে যখন বাংলাদেশের মধ্যে প্রথম অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস আসে, তখন বলে যে ভারতের সঙ্গে আমরা তিস্তা নদীর যে জলবন্টন ইস্যু আছে সেটা একটা মিটিয়ে নিতে চাই। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের এই জলবন্টনটা যদি শেখ হাসিনার সময় হতো তাহলে কিছুটা সহানুভূতি দেখিয়ে কে কতটা জল ব্যবহার করবে সব নিয়ে আলোচনা করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নীতির প্রভাবে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। কিন্তু ইন্দাস ওয়াটার টিটির মতো কোনো চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নেই। সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস চীন সফরে যায়, সেখানে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে এবং সেখানে বলে যে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য হচ্ছে স্থলবেষ্টিত অঞ্চল। আর এই 7টি রাজ্যে সমুদ্রে পৌঁছানোর জন্য কোনো উপায় নেই। আর এই অঞ্চলে বাংলাদেশই একমাত্র সমুদ্রের দেখভাল করে। আর ভারতকে নিয়ে এরকম ধরনের কমেন্ট করার জন্য ভারত সরকার বাংলাদেশকে তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু এখানে একটা কথা ঠিক যে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশেরই জল ভারতই নিয়ন্ত্রণ করে। আর তার জন্য ভারতকে ত্রিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি। কারণ যদি চীন হঠাৎ করে ভারতের সঙ্গে একটা বড় মাপের যুদ্ধ শুরু করে তখন বাংলাদেশ এবং পাকিস্তান এই যুদ্ধের সুযোগ নিয়ে ভারতের উপর অ্যাটাক করতে পারে। কিন্তু চীন যে ভারতের উপর অ্যাটাক করবে না এটা কিন্তু কখনোই ঠিক নয়। আমরা এর আগেও দেখেছি যে চীন ভারতের সঙ্গে বারবার অ্যাগ্রেশন করেছে, কিন্তু তেমন ভাবে কোনো সফলতা মেলেনি। এর আগে একটা রিপোর্টের সামনে এসেছিল যে বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে নাকি চীনের বায়ুসেনা ঘাঁটি তৈরি করার জন্য বাংলাদেশ সম্মতি দিয়েছে। কিন্তু এটা যদি সত্যি দিয়ে থাকে তাহলে ভারতের চিকেন নেক্সের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এর আগে আমরা দেখেছি যে এপ্রিলের মাঝামাঝি সময়ে সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় খুবই কাছাকাছি ভারতীয় সেনা নিজেদের শক্তি প্রদর্শন করেছিল, যেটা হচ্ছে পূর্ব হিমালয় পর্বতমালা জুড়ে অবস্থিত। এই জায়গাটি দেশের মধ্যে সব থেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্রের মধ্যে একটি। আর সেখানে আধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির সজ্জিত কামান এবং অন্যান্য আধুনিক যন্ত্র নিয়ে এই মহড়া করা হয়। তবে ভবিষ্যতে চীন ভারতের উপর আক্রমণ করতে পারে, আর সেই সুযোগ নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের উপর আক্রমণ করতে পারে। এখানে বাংলাদেশ ভাববে যে তারা শিলিগুড়ি করিডোর এবং সিকিমকে তাদের আন্ডারে করে দিতে, কারণ তিস্তা নদীর যে জলের উৎস সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে যাবে। এবং অপরদিকে আমরা যদি দেখি পাকিস্তানকে, তাহলে পাকিস্তানও জম্মু কাশ্মীরকে ক্যাপচার করতে যাবে। কারণ হচ্ছে পাকিস্তান তারা ইন্দাস নদীর উপর কন্ট্রোল করতে যাবে। কারণ যদি পাকিস্তান এই অঞ্চলটাকে পুরোপুরি দখল করে ফেলে তাহলে ইন্দাস নদীর পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে। সম্প্রতি আপনি দেখেছেন যে শশী থারুর বলেছে যে কোন রকমের সংঘর্ষ চায় না। তবে পাকিস্তানের থেকে আমাদের কি দরকার? পাকিস্তানের থেকে একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেটা আমাদের ছিল আর সেটা আমাদেরই থাকবে। পাকিস্তানের মধ্যে আর কি আছে যেটা ভারতের দরকার? আর ভারত কোনোভাবেই পাকিস্তানের উপর নির্ভরশীল নয়, এমনকি ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল নয়। কারণ ভারত হচ্ছে একটা স্বনির্ভরশীল দেশ। ভারতের জন্য সব থেকে ভালো হবে যে আগামী 10 থেকে 15 বছর কোনো রকমের যুদ্ধ না করা এবং সংঘর্ষে জড়িত না হওয়া। যদি বর্তমান পরিস্থিতি ঠিক থাকে তাহলে এটা ভারতের জন্যই লাভবান হবে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ এই দেশগুলো ভারতকে শান্তিতে থাকতে দেবে না, কারণ তাদের ভূ রাজনৈতিক স্বার্থে ভারতের ক্ষতি করা দরকার। আর এটাকে ঠেকানোর জন্য ভারত শুরু করেছে এই এক্সারসাইজ তিস্তা প্রহার।
এই শিলিগুড়ি করিডোরকে রক্ষা করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে আপনি যদি বাংলাদেশকে দেখেন, বাংলাদেশের মেজরিটি লোক চাইছে যে তারা ভারতের উপর অ্যাগ্রেশন করতে, কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত পাকিস্তানকে যেভাবে জবাব দিয়েছে এবং পাকিস্তানের মধ্যে রাত্রেবেলায় সূর্য উঠে দিয়েছে, সেটাকে দেখে বাংলাদেশের উৎসাহ কিছুটা হলেও ঠান্ডা হয়ে গেছে। তবে আমি এখনো বলবো যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো পর্যন্ত ভারত বিরোধী মনোভাব নিয়ে ভারতের উপর অ্যাটাক করতে চাইছে। এই এক্সারসাইজের মধ্যে দেখা গেছে ভারতীয় সেনা অনুশীলন করছে কিভাবে একটা ট্যাঙ্ককে খুবই দ্রুত অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গে কোনো সময় তিস্তা নদীর আশেপাশে সংঘর্ষ হয়, তাহলে এরকম ধরনের ব্রিজ থাকা খুবই জরুরি, যেটা ভারত কয়েক ঘন্টার মধ্যে তৈরি করে দেবে। কারণ না হলে ভারতের কাছে যতই ট্যাঙ্ক থাকুক না কেন, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সমস্যা হবে এবং সেই তিস্তা নদীর মধ্যে ট্যাঙ্ক আটকে যাবে। তার জন্য এই ধরনের ব্রিজ যুদ্ধক্ষেত্রের মূল চাবিকাঠি। আর এখানে ভারতের জন্য ভালো খবর হচ্ছে, ভারতের ডিআরডিও বানিয়ে ফেলেছে এইরকম ধরনের মোবাইল ব্রিজ সিস্টেম, যেটা কঠিন ভূপ্রাকৃতিক অবস্থায় আমাদেরকে সাহায্য করবে। তবে বর্তমানে ভারতের বাংলাদেশের উপর আক্রমণ করার কোনো প্ল্যান নেই, কারণ বাংলাদেশের উপর আক্রমণ করে ভারত তেমন কিছু লাভবান হবে না। কিন্তু এরকম ধরনের এক্সারসাইজ করে ভারত বাংলাদেশকে ভয় দেখিয়ে রাখতে চাইছে। তবে আমরা জানি যে বাংলাদেশ ভারতের জন্য সবসময় একটা থ্রেট হিসেবে থেকে যাবে, কারণ বাংলাদেশ সুযোগ খুঁজে ভারতের উপর অ্যাটাক করতে পারে। আর সেই ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আর তার জন্য এই এক্সারসাইজ তিস্তা পাহাড় ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই লিখে জানান।